আমরা দেখব দয়ালু রাধুনী দৈত্য। এক ছিল দৈত্যের দেশ। বিভিন্ন ধরনের আর বিভিন্ন রঙের দৈত্যরা সেখানে মিলেমিশে থাকত। আমাদের দেশের সবার প্রিয় খাবার যেমন ভাত আর মাছ, তেমনি দৈত্যদের দেশের সবার প্রিয় খাবার ছিল কেক। দৈত্যদের দেশের সবচেয়ে মজার কেক বানাতো টিয়া কেক শপ। কেক কেনার জন্য টিয়া কেক শপে লাইন পড়ে যেত। টিয়া কেক শপের রাঁধুনি ছিল মিস্টার রাফটিং এবং মিসেস রাফটিং। কেকের স্বাদে মজে থাকতো দৈত্যরা, তাই মিস্টার রাফটিং এবং মিসেস রাফটিং এর নাম ছিল দৈত্যদের মুখে মুখে। মিস্টার রাফটিং এবং মিসেস রাফটিং এর এক মেয়ে ছিল, ওর নাম ছিল টিয়া। মা বাবা আর বিশেষ করে তাদের কেক শপের জন্য টিয়াকে তার স্কুলের সবাই চিনত। একদিন টিয়ার স্কুলে সেরা কেক বানানোর প্রতিযোগিতা শুরু হলো। টিয়াও সেখানে অংশ নিল। প্রতিযোগিতায় অংশ নিতে পেরে টিয়া খুবই খুশি। কিন্তু টিয়া প্রতিযোগিতায় কোনো পুরস্কারই পেল না। সবাই তাতে খুব অবাক হলো। টিয়াও বেশ হতাশ হলো। ওর খুব মন খারাপ। প্রথমে তো টিয়া বিশ্বাসই করতে পারেনি, তাই কেন পুরস্কার পেল না সেটা যাচাই করতে নিজের বানানো কেকটা মুখে দিতেই সে ইয়াক ইয়াক করে ফেলে দিল। এত তিতকুটে স্বাদ ছিল কেকটার। মনে মনে সে বলল, ছি, এমন কেক কেউ মুখে দিতে পারে? এটা কি কেক বানালাম? টিয়া বুঝতে পারল পুরস্কার না পাওয়ার কারণ কি। মিস্টার এবং মিসেস রাফটিং বাসায় এসে দেখেন টিয়া কেঁদে কেটে অস্থির। টিয়ার খুব মন খারাপ। টিয়ার মন খারাপের কারণ জানতে পেরে মিস্টার রাফটিং টিয়াকে বললেন, ঠিক আছে টিয়া, তুমি একদম মন খারাপ করো না। আগামীকাল তোমাকে কেক বানানোর সিক্রেট রেসিপি শিখিয়ে দেব। মিস্টার রাফটিং এর কথা শুনে টিয়া কান্না থামিয়ে বলল, আচ্ছা বাবা। পরদিন মিস্টার রাফটিং টিয়াকে নিয়ে তার কেক শপে ঢুকলেন। ড্রয়ার খুলে একটি ছোট্ট কাচের শিশি বের করলেন। টিয়া দেখল শিশির ভিতর পানির মতো কিছু তরল পদার্থ, যা আবার কিছুক্ষণ পর পর রং বদলাচ্ছে। বাসায় ফিরে মিস্টার রাফটিং টিয়াকে বললেন, শোনো টিয়া, এই শিশি থেকে গুনে গুনে 5 ফোঁটা তরল কেক বানানোর আগে মেশাতে হয়, আর তাতেই কেক চমৎকার হয়ে যায়। টিয়া অবাক হয়ে বলে, সত্যি বাবা? মিস্টার রাফটিং টিয়ার দিকে তাকিয়ে হেসে বললেন, হ্যাঁ টিয়া। বাবার কথা শুনে টিয়ার আর তর্স হয়েছিল না। সে তখনই কেক বানাতে চায়। তাই দেখে মিস্টার রাফটিং টিয়াকে বললেন, এই শিশি দিয়ে তুমি এখনই কেক বানাতে পারবে না। এর জন্য তোমার নিজেরও এরকম একটা শিশি থাকতে হবে। তখন টিয়া জানতে চাইল, বাবা, আমি কি করে এমন শিশি পেতে পারি? এমন শিশি পেতে আমি আর তোমার মা তোমাকে সাহায্য করব। পরদিন সকালে মিস্টার রাফটিং টিয়ার হাতে একটা খালি কাচের বোতল দিয়ে বললেন, শোনো টিয়া, এই শিশিটা তোমার কাছে রাখো। এই শিশিতেই তোমার জাদুর তরল তৈরি হবে। সাথে সাথে টিয়া খুব সাবধানে শিশিটি তার পড়ার টেবিলে রেখে এলো। এরপর মিস্টার রাফটিং আর টিয়া হাঁটতে বের হলো। হাঁটতে হাঁটতে মিস্টার রাফটিং বললেন, আমি এবং তোমার মা এখন থেকে যা যা করব তোমাকেও সেসব করতে হবে। টিয়া জিজ্ঞেস করলো, কেন করতে হবে বাবা? মিস্টার রাফটিং বললেন, কারণ তাহলেই তোমার জাদুর তরল তৈরি হবে, যা দিয়ে তুমি মজার মজার কেক বানাতে পারবে। টিয়া বাবার কথায় সম্মত হলো। এখন থেকে মা বাবা যা যা করবে তার সবই সেও করবে। সে চায় তার কেক হবে খুব মজার, খুব ভালো। কিন্তু টিয়া কি পারবে মিস্টার রাফটিং এবং মিসেস রাফটিং এর মতো মজার কেক বানাতে? আমরা দেখছি দয়ালু রাধুনী দৈত্য।
স্কুলে কেক বানানোর প্রতিযোগিতায় পুরস্কার পায়নি টিয়া। ওর বানানো কেকটা মুখেই দেয়া যায় না, তাই টিয়ার খুব মন খারাপ। অথচ দৈত্যদের দেশে টিয়ার মা বাবার বানানো কেকই সব থেকে বিখ্যাত। দৈত্য দেশের সবাই এক নামে চেনে টিয়া কেক শপ। মিস্টার রাফটিং টিয়াকে কেক বানানো শেখাবেন, তাই তার প্রয়োজন জাদুর তরল। জাদুর তরল পেতে হলে টিয়াকে মা বাবা যা যা করেন সেসব করতে হবে, মেনে চলতে হবে। টিয়াও রাজি। টিয়া মিস্টার রাফটিং এর সাথে রাস্তায় হাঁটতে বের হয়। রাস্তায় মিস্টার রাফটিং এর সাথে তার এক বন্ধুর দেখা হয়। উনি বন্ধুর দিকে হাত বাড়িয়ে দেন, হেসে হেসে কথা বলতে থাকেন। আরে বন্ধু রিবন, কি খবর তোমার? বাহ, ছোট্ট পিনু তো অনেক বড় হয়ে গেছে। টিয়া দেখলো বাবা কি সুন্দর করে কথা বলছেন। এই দেখে টিয়া মিস্টার রিবনের মেয়ের দিকে হাত বাড়িয়ে বলল, কেমন আছো পিনু? বাবার কাছে তোমার কত গল্প শুনি। তুমি আমাদের বাসায় এসো, আমরা একসাথে খেলবো। যেমনটি তার বাবা বন্ধুর সাথে করলো ঠিক তেমনটি। অনেকক্ষণ হাঁটার পর মিস্টার রাফটিং এবং টিয়া দুজনেই বেশ ক্লান্ত, তাই তারা একটি খাবার দোকানে গেল। খাবার খেয়ে তারা দুজনেই বেশ খুশি। মিস্টার রাফটিং রাধুনীকে ডেকে বললেন, কি দারুণ খাবার বানিয়েছো মিস্টার ট্রাইনিন। খাবারের প্রশংসা শুনে মিস্টার ট্রাইনিন হেসে হেসে বললেন, অনেক ধন্যবাদ মিস্টার রাফটিং, আপনি আমার খাবারের প্রশংসা করেছেন। আমার যে কি ভালো লাগছে। এই বলে মিস্টার ট্রাইনিন টিয়াকে মজার মজার চকলেট উপহার দিলেন। চকলেট পেয়ে টিয়া খুশি হয়ে বলল, অনেক ধন্যবাদ মিস্টার ট্রাইনিন, আপনি আপনার সুন্দর রান্নার মতোই সুন্দর মনের মানুষ। এরপর বাসায় ফেরার পথে তাদের সাথে দেখা হলো এক বৃদ্ধা দৈত্যের। তার হাতে ভারী ব্যাগ, রাস্তা পার হওয়ার চেষ্টা করছে। মিস্টার রাফটিং সাথে সাথে সেই বৃদ্ধা দৈত্যকে সাহায্য করবার জন্য ব্যাগটি নিজের হাতে নিয়ে নিলেন। টিয়াও বৃদ্ধার হাত ধরে তাকে পার হতে সাহায্য করলো। এরপর তারা বাসায় পৌঁছালো। বাবার সাথে হেঁটে টিয়া আজ খুব খুশি। একটু বিশ্রাম নিতে টিয়া এবার তার ঘরে গেল। নিজের রুমে ঢুকে টিয়া তো অবাক। দৌড়ে গিয়ে সে তার শিশিটা হাতে নিল। শিশির ভেতর 3 রঙের 3টি তরল আস্তরণ। সাথে সাথে টিয়া শিশিটি নিয়ে তার বাবার কাছে গেল। বাবা শিশি দেখে টিয়াকে বললেন, প্রথম 3টি আস্তরণ পড়েছে তোমার ভালো ব্যবহার, প্রশংসা করা এবং অন্যকে সাহায্য করার জন্য। তাই শুনে টিয়া নিজে নিজে বলল, ভালো ব্যবহার, প্রশংসা করা, সাহায্য করা। তখন তার মনে পড়ল তার বাবার বন্ধু মিস্টার রিবনের মেয়ে পিনুর কথা, খাবারের দোকানের মিস্টার ট্রাইনিনের কথা এবং রাস্তার ওই বৃদ্ধা দৈত্যের কথা। পরদিন মিসেস রাফটিং টিয়াকে স্কুল থেকে আনতে গেলেন। ফেরার পথে স্কুলের একপাশে দেখলেন অনেক ময়লা পড়ে আছে। মিসেস রাফটিং একটুও দেরি না করে সেই ময়লাগুলো কুড়িয়ে ময়লা ফেলার নির্দিষ্ট ঝুড়িতে রাখতে শুরু করলেন। মায়ের দেখা দেখি টিয়াও ময়লা কুড়াতে শুরু করলো আর ঝুড়িতে ফেলল। চারপাশটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যেতেই টিয়া বলল, দেখো মা, এখন কি সুন্দর লাগছে জায়গাটা। এরপর টিয়া আর মিসেস রাফটিং হাঁটতে হাঁটতে বাড়ির পথে যেতে লাগলো। পথে আইসক্রিমের দোকান দেখে টিয়া মায়ের কাছে আইসক্রিম খেতে চাইল। আইসক্রিম কিনে আসার সময় হঠাৎ টিয়ার সাথে ছোট্ট এক ছেলে দৈত্যের ধাক্কা লেগে ছেলে দৈত্যের আইসক্রিম পড়ে গেল। ছেলে দৈত্যের মুখ কাদো কাদো হয়ে গেল। এই দেখে টিয়ারও খুব মন খারাপ হলো। সে ছেলে দৈত্যকে বলল, আমি খুব দুঃখিত ছোট্ট দৈত্য। ছেলে দৈত্য বলল, আচ্ছা ঠিক আছে, কিন্তু আমার আইসক্রিম। এই বলে ছোট্ট ছেলে দৈত্য আবার কাঁদতে লাগলো। তখন টিয়ার মাথায় একটা বুদ্ধি এলো। টিয়া ছেলে দৈত্যকে বলল, চলো আমরা এই আইসক্রিম ভাগাভাগি করে খাই। টিয়ার কথায় ছোট্ট ছেলে দৈত্য খুব খুশি হলো। এরপর তারা আধা আধা আইসক্রিম ভাগাভাগি করে খেলো। এরপর টিয়া আর মা বাসায় ফিরল। বাসায় ফিরে টিয়া তার ব্যাগ রেখে একটু বিশ্রাম নিতে যাবে, অমনি সে অবাক। দেখল তার রঙের শিশিটিতে
আরো 2টি রঙের আস্তরণ পড়েছে। সে আবারও দৌড়ে গেল মিস্টার রাফটিং এর কাছে। বাবা শিশি দেখে টিয়াকে বললেন, তোমার শিশিটিতে শেষ 2টি রঙের আস্তরণ পড়েছে প্রকৃতি ও পরিবেশের প্রতি তোমার ভালোবাসা এবং সবার সাথে আনন্দ ভাগাভাগি করার জন্য। তখন টিয়ার মনে পড়ল তার স্কুলের পাশে পড়ে থাকা ময়লা কুড়িয়ে ঝুড়িতে ফেলার কথা, আর ছোট্ট ছেলে দৈত্যের সাথে আইসক্রিম ভাগাভাগি করে খাওয়ার কথা। টিয়া যখন এসব ভাবছে তখন মিস্টার রাফটিং তাকে আরো বললেন, শোনো টিয়া, ভালো ব্যবহার, প্রশংসা করা, সাহায্য করা, ভালোবাসা আর ভাগাভাগি করার মাধ্যমেই একজন দৈত্য দয়ালু দৈত্য হিসাবে গড়ে উঠতে পারে। আর দৈত্যদের দেশে যে যত দয়ালু সে তত ভালো রাঁধুনি হতে পারে। টিয়া মনোযোগ দিয়ে তার বাবার কথা শুনছে। মিস্টার রাফটিং আরো বললেন, আর তুমিও এখন একজন দয়ালু দৈত্য। এই কথা শুনে টিয়া খুব খুশি হলো। তার মানে টিয়া এখন একজন ভালো রাঁধুনি। সেদিন সন্ধ্যায় আবার কেক বানানোর প্রস্তুতি শুরু হলো। এবার টিয়া তার ছোট্ট শিশি থেকে গুনে গুনে 5 ফোঁটা তরল ঢালল কেকের উপর। সাথে সাথে কেকের সুগন্ধ ছড়িয়ে পড়ল চারিদিকে। সুগন্ধে দৈত্য দেশের সবাই চলে এলো টিয়াদের বাড়িতে। মিস্টার রিবন, মিস্টার ট্রাইনিন, পিনু, সেই ছোট্ট ছেলে দৈত্য আর বৃদ্ধা দৈত্য চলে এসেছে টিয়ার বানানো কেক খেতে। সব দৈত্যরা মজা করে টিয়ার বানানো কেক খেলো। এত চমৎকার স্বাদের কেক বানিয়েছে টিয়া, সবাই তার খুব প্রশংসা করলো। টিয়াও মহা আনন্দে এখন কেক বানায়। এদিকে মিস্টার এবং মিসেস রাফটিংও খুব খুশি এই ভেবে যে টিয়া কেক শপের নাম এখন দৈত্য দেশ ছাড়াও ছড়িয়ে পড়বে পুরো দৈত্য লোকে। এবার কচ্ছপের জুতা। ছোট্ট কচ্ছপ রণ তার খরগোশ বন্ধু এডির সাথে প্রতিদিন স্কুলে যায়। এডি দৌড়ে স্কুলে যেতে পারে, কিন্তু রণ দৌড়াতে পারে না। একদিন তারা পাহাড়ে দৌড় প্রতিযোগিতা করলো। সবাই দৌড়ালো, কিন্তু রণ পারল না। তাই রণ ঘরে বসে ভাবতে থাকে, আমাকে একটা বুদ্ধি বের করতেই হবে। বুদ্ধি বুদ্ধি। ভাবতে ভাবতে ওর মাথায় একটা বুদ্ধি এলো। পেয়েছি বুদ্ধি। এমন একটা জুতা বানাতে হবে যার নিচে থাকবে চাকা। চাকাওয়ালা জুতা পরেই সে খরগোশদের সাথে পাল্লা দিয়ে দৌড়াতে পারবে, আর প্রতিদিন সে এডির সাথে মজা করে স্কুলে যেতে পারবে। যেই ভাবা সেই কাজ। রণ মাকে গিয়ে বলল চাকাওয়ালা জুতার কথা। শুনে মা প্রথমে রাজি হননি, কিন্তু রণর জেদের কারণে আর মায়ের অনুরোধে বাবা রণর জন্য একজোড়া চাকাওয়ালা জুতা বানিয়ে আনলেন। কিন্তু বাবা সাবধান করে বললেন, শোনো রণ, তুমি কেবল স্কুলে যাবার সময় এই জুতা পরতে পারবে, অন্য সময় নয়। এটা তোমার জন্য বিপজ্জনক। জুতা পেয়ে রণ আনন্দে লাফিয়ে উঠল। তারপর ঝটপট জুতা পরে কিছুক্ষণ প্র্যাকটিস করে বুঝে নিল কিভাবে চাকাওয়ালা জুতা পরে দৌড়াতে হয়। পরদিন স্কুলে যাবার সময় রণ চাকাওয়ালা জুতা পরে। এরপর এডিকে বলে, তুমি সব সময় স্কুলে দৌড়ে যেতে চাও। আমার দৌড়ে যেতে ভালো লাগে। চলো তাহলে আমরা দৌড়ে যাই। এই বলে রণ দৌড় শুরু করলো। এডিও দৌড়ালো। তারা দুজন আজ খুব তাড়াতাড়ি স্কুলে পৌঁছে গেল। রণর চাকাওয়ালা জুতা দেখে স্কুলের সব বন্ধুরা অবাক। হাতি বন্ধু বলল, বাহ, কি দারুণ বুদ্ধি তোমার রণ। সজারু বলল, সত্যি জুতাটা দারুণ। রণর আরেক কচ্ছপ বন্ধু নেলি বলল, আমিও বাবাকে বলে তোমার মতো একজোড়া চাকাওয়ালা জুতা বানাবো। এভাবে ভালোই যাচ্ছিল
রণ আর তার বন্ধুদের দিন। বেশ কয়েকদিন পর রণ, এডি ও তাদের বন্ধুরা মিলে গেল পাহাড়ে। সেখানে তারা এক দৌড় প্রতিযোগিতা করবে। রণ চিন্তা করে এখন সে আর দৌড়ে পেছনে পড়বে না, কারণ তার আছে চাকাওয়ালা জুতা। তাই সেও সবার সাথে দৌড় শুরু করলো। অন্য খরগোশদের সাথে রণও সমান তালে দৌড়াচ্ছে। পাহাড়টা যেখানে কম ঢালু, সেখানে রণর গতি স্বাভাবিক। সামনে পাহাড়ের পথটা বেশ ঢালু, সেখানে রণর গতি গেল বেড়ে। সে সবাইকে ছাড়িয়ে গেল। পথ যত ঢালু হচ্ছে, রণর গতি ততই বাড়ছে। রণ মনে মনে ভাবে, আজ আমায় কেউ হারাতে পারবে না। রণ চলতে থাকে, চলতেই থাকে। তার গতি বাড়তে থাকে, বাড়তেই থাকে। চাকাওয়ালা জুতা দিয়ে রণ দৌড়াতে শিখেছে, কিন্তু কিভাবে সহজে থামতে হয় তা শিখেনি। রণ অনেক চেষ্টা করেও গতি কমাতে পারেনি। হঠাৎ সে গিয়ে পড়ল একটা বিপজ্জনক খাদে। যা হবার তাই হলো। পায়ে খুব ব্যথা পেল সে। মাথাটা তার শক্ত খোলসে ঢুকাতে পারায় এ যাত্রায় অনেক বড় বাঁচা বেঁচে গেছে সে। খাদে পড়ে জ্ঞান হারিয়ে ফেলে রণ। জ্ঞান ফেরার পর দেখে তার পা দুটো উঁচু করে বাঁধা। মা, বাবা, এডির মা বাবা ওকে ঘিরে বসে আছে। ডাক্তার জানিয়ে দিল রণকে বেশ কিছুদিন বিশ্রাম নিতে হবে। রণ ভেবেছিল বাবা অনেক বকা দেবে, কিন্তু বাবা ওকে কিছুই বলল না, বরং অনেক যত্ন করেছে যাতে সে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। রণ বুঝতে পেরেছে সে বাবার কথা না শুনে ভুল করেছে। তাই সে বাবাকে বলে, বাবা, আমি খুবই দুঃখিত। বাবা একটু হেসে বলে, কোনো ব্যাপার না, কেবল মনে রাখবে সব সময় সাবধানে চলাফেরা করতে হবে। সুস্থ হওয়ার পর রণ আর চাকাওয়ালা জুতা পরল না। তবে সে একটা বুদ্ধি বের করেছে। যখনই তারা পাহাড় থেকে নিচের দিকে দৌড়ে আসে, তখনই রণ তার খোলসে ঢুকে গড়িয়ে গড়িয়ে নিচের দিকে পড়তে থাকে। এটা দেখে রণর বন্ধুরা অবাক। ওরা সবাই হাসতে থাকে, রণও হাসতে থাকে।